আসসালামু আলাইকুম। আমি শফিউর রহমান রাফি। কোয়ান্টাম এডুকেশনে তোমাদেরকে স্বাগতম। তো আজকে আমরা নবম দশম শ্রেণীর যে পদার্থবিজ্ঞান বইটা আছে সেই বইটার অধ্যায় 2 অর্থাৎ গতির চ্যাপ্টারটি আজকে আমরা পড়ব। তাহলে চলো শুরু করা যাক। তো সবার প্রথমে আমাদেরকে দেখতে হবে যে এই অধ্যায়ের মধ্যে কি কি বিষয় রয়েছে এবং আমাদেরকে কি কি বিষয় শিখতে হবে। তো দেখো, এই অধ্যায়ে আমরা প্রথমেই স্থিতি এবং গতি বলতে কি বোঝায় সেটা আমরা শিখব। তারপর বিভিন্ন প্রকার গতির উদাহরণ শিখব। স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে আমরা পার্থক্য নিরূপণ করতে পারবো। দূরত্ব এবং সরণ বলতে কি বোঝায় তা আমরা শিখব। তারপর দেখো, দ্রুতি এবং বেগ, ত্বরণ এবং মন্দন বলতে কি বোঝায় তা আমরা জানতে পারবো। গতির বিভিন্ন সমীকরণ এবং প্রয়োজনীয় সূত্রাবলী সম্পর্কে আমরা ধারণা পাবো। পরন্ত বস্তুর সূত্রসমূহ নিয়ে আমরা আলোচনা করব এবং লেখচিত্রের সাহায্যে গতি সম্পর্কিত রাশিসমূহের মধ্যে যে সম্পর্ক তা আমরা ব্যাখ্যা করতে পারবো। তো অধ্যায়ের শুরুতেই আমরা স্থিতি এবং গতি এই দুটা বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখো, সময়ের সাথে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হয় তাহলে সেটি স্থির থাকবে। তাহলে কি, সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন যদি না হয় তাহলে সেটি হচ্ছে কি স্থির, এবং এটাকে তোমার এই যে স্থিতি বলা হয়। যেমন দেখো, এই অবস্থানে একটি বস্তু রয়েছে, যদি আমি এই বস্তুটাকে এই অবস্থানে এখানে ধাক্কা দেই, এভাবে ধাক্কা দেই, এই ধাক্কার দিকে যদি সামনের দিকে এটা আমি কি করি ধাক্কা দেই, তাহলে দেখো এই বস্তুটা যদি সামনের দিকে ধাক্কা দেওয়ার ফলে এটা বি অবস্থানে যে না আসে, যে আগের অবস্থান অর্থাৎ এই অবস্থান থেকে যায়, তাহলে সেটি হচ্ছে স্থির থাকবে। এবং এই যে পূর্বের অবস্থানে থাকার যেই প্রক্রিয়াটা, অর্থাৎ এই অবস্থান থেকে ধাক্কা দেওয়ার ফলে সেটা বি অবস্থানে না গিয়ে আবার সেই এই অবস্থানে অর্থাৎ আগের অবস্থানে রয়ে গিয়েছে, অর্থাৎ স্থির আছে, এটাকে তোমার এই স্থিতি বলা হয়। আশা করি বুঝতে পারছো। আর এরপরে দেখো, সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের যদি পরিবর্তন হয় তাহলে সেটি হচ্ছে গতিশীল। অর্থাৎ দেখো, এই অবস্থানে একটি বস্তু রয়েছে, আমি বস্তুটাকে যদি ধাক্কা দেই, সামনের দিকে যদি ধাক্কা দিই, বি বিন্দুর দিকে যদি ধাক্কা দেই, ধাক্কা দেওয়ার ফলে দেখো এটা এই অবস্থান থেকে বি অবস্থানের দিকে চলে গেল। অর্থাৎ আগে ছিল এই অবস্থানে, সেটা এখন বি অবস্থানে চলে গেল। অর্থাৎ সময়ের সাথে, যদি সময়ের সাথে এই বস্তুটিকে ধাক্কা দেওয়ার ফলে সেটা বি অবস্থানে চলে আসলো, অর্থাৎ এটা কি গতিশীল হলো। এই যে এই অবস্থান থেকে বি অবস্থানে সেটা গতিশীল হলো, এটাকে বলা হয় গতি বলা হয়। আশা করি বুঝতে পারছি যে গতি বলা হয়। তো এরপরে আমরা যে বিষয়টি শিখবো সেটা হচ্ছে প্রসঙ্গ বিন্দু। তো দেখো, যে নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে বলা হয় প্রসঙ্গ বিন্দু। ধরো, তোমার তোমাকে স্কুলের কথা বললো যে তোমার স্কুলটি কোথায় অবস্থিত, তুমি বললে তোমার স্কুলটি রূপপুরে অবস্থিত, ঠিক আছে, তোমার বাসা থেকে রূপপুরে অবস্থিত, তাহলে কিন্তু সঠিক অবস্থান সে বুঝতে পারবে না। অর্থাৎ তাকে কোন দিকে যেতে হবে, কার সাপেক্ষে বিবেচনা করতে হবে, সে কিন্তু আসলে বুঝতে পারবে না। ফলে বস্তুটির সঠিক অবস্থান জানা যাবে না। কিন্তু তুমি যদি বলো যে তোমার স্কুলটি, তোমার যে বাসার গেট, এই বাসার গেট হতে পূর্ব দিকে, ঠিক আছে, বাসার গেট হতে পূর্ব দিকে এবং 5 কিলোমিটার দূরত্বে অবস্থিত, বাসার গেট হতে পূর্ব দিকে এবং 5 কিলোমিটার দূরত্বে অবস্থিত, ফলে সে সহজেই তোমার স্কুলটি কোথায় অবস্থিত কি হবে তা জানতে পারবে। এবং এর ফলে অবস্থান জানার জন্য দূরত্ব এবং দিক দুটোই নির্দিষ্ট করে বলতে হবে, ঠিক আছে। যদি তুমি কার অবস্থান সঠিকভাবে জানতে চাও তাহলে তোমাকে অবশ্যই অবস্থান জানার জন্য দূরত্বের সাথে দিক দুটাই নির্দিষ্ট করে বলতে হবে। তাহলে কি বললাম, দেখো, যে নির্দিষ্ট বিন্দু অর্থাৎ এই যে বাসার গেটের সাপেক্ষে, যে নির্দিষ্ট বিন্দু অর্থাৎ এই যে বাসার গেটটা এটার সাপেক্ষে এই যে স্কুলটার অবস্থান যে নির্ণয় করা যায়, তাহলে সেটাকে বলা হবে এই প্রসঙ্গ বিন্দু বলা হবে। আশা করি বুঝতে পারছো। তো এরপর আমরা বিভিন্ন প্রকার গতি নিয়ে আলোচনা করব। তো গতির বিভিন্ন প্রকারভেদ রয়েছে। তো এর মধ্যে দেখো, সবার প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সরল রৈখিক গতি। কোনো বস্তু যদি সরল রেখায় যায় তাহলে তার গতিকে সরল রৈখিক গতি বলা হয়। তাহলে দেখো, এই বিন্দুতে একটি গাড়ি আছে, এই গাড়িটি যদি বি বিন্দুর দিকে একদম সোজাসুজি পথে যায় অর্থাৎ একদম সরল রেখায় যায়, তাহলে তার গতিটা হবে কি সরলরৈখিক গতি বলা হবে। আবার ধরো, ছাদ থেকে একটি বল যদি নিচে ফেলে দেওয়া হয়, ঠিক আছে, ছাদ থেকে একটি বল যদি নিচে ফেলে দেওয়া হয় এবং তা যদি বাতাসের বাধা না থাকার ফলে একদম সোজাসুজি নিচের দিকে পড়ে, তাহলে সেই গতিটিকে বলা হবে সরল রৈখিক গতি, ঠিক আছে। এরপর দেখো কি আছে, এরপর আছে ঘূর্ণন গতি, ঠিক আছে, ঘূর্ণন গতি।
তো কোনো বস্তু যদি নির্দিষ্ট বিন্দুর সমদূরত্বে থেকে ঘুরতে থাকে, কি কোনো বস্তু যদি নির্দিষ্ট বিন্দুর সমদূরত্ব থেকে ঘুরতে থাকে তাহলে তার গতিকে বলা হবে ঘূর্ণন গতি। যেমন ঘড়ির কাঁটা, বৈদ্যুতিক পাখা, আকাশের চাঁদ। যেমন দেখো এখানে মাঝখানে একটি সূর্য আছে, ঠিক আছে? এই সূর্যটাকে কি করে, সূর্য একটা নির্দিষ্ট বিন্দু ধরি আমরা, তাহলে এই সূর্যটাকে কেন্দ্র করে এই পৃথিবী কিন্তু সবসময় একটা নির্দিষ্ট দিকে এবং সমান দূরত্ব বজায় রেখে কি করে এটা এভাবে ঘুরতে থাকে। তাহলে কি এই সূর্যটাকে যদি আমরা একটা নির্দিষ্ট বিন্দু ধরি এবং পৃথিবীটা কি করবে, এই নির্দিষ্ট বিন্দুটাকে কেন্দ্র করে এভাবে সম দূরত্বে অর্থাৎ সমান দূরত্ব বজায় রেখে ঘুরতে থাকবে, তাহলে এই গতিটাকে বলা হবে ঘূর্ণন গতি। ঠিক আছে? আবার দেখো এখানে একটি ফ্যান রয়েছে, ঠিক আছে? তো ফ্যান কি হয়, ফ্যান তো একটি মাঝখানে রিং এর মধ্যে লাগানো থাকে। তো এই ফ্যানটা যে তিনটা পাখা রয়েছে, তিনটা পাখা কিন্তু সবসময় এই যে মাঝখানের যে ফ্যানের কেন্দ্রবিন্দুটা এটাকে কেন্দ্র করে সবসময় কি করে হবে সমান দূরত্ব বজায় রেখে ঘুরতে থাকে, এটাকে বলা হবে ঘূর্ণন গতি। ঠিক আছে? এরপরে দেখো, এরপরে যে গতিটা রয়েছে সেটা হচ্ছে তোমার চলন গতি। কোনো বস্তু যদি এমন ভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময় একই দিকে যেতে থাকে তাহলে তার গতিকে চলন গতি বলা হবে। আবার দেখো কোনো বস্তু যদি এমন ভাবে চলে যেন বস্তুর সকল কণা অর্থাৎ বস্তুর পুরোটা বস্তুর মধ্যে যে উপাদানগুলো রয়েছে প্রত্যেকটা উপাদান যদি একই সময় এবং একই দিকে যেতে থাকে তাহলে তাকে চলন গতি বলা হবে। যেমন দেখো এখানে একটি প্লেন রয়েছে, ঠিক আছে? তো এই প্লেনটা কি হবে, প্লেন প্লেন কিভাবে চলে আমরা জানি, প্লেন হচ্ছে যখন সামনের দিকে এগোয় সাথে সাথে কি হয় এটা উপরের দিকে উঠতে থাকে, তাই না? যখন প্লেনটা হবে, যখন প্লেন যখন চলে তখন এটা একই সময় সামনের দিকে এগোয় এবং এক সময় উপরের দিকে উঠতে থাকে। ঠিক আছে? প্লেন কখনো দেখবা না যে প্লেনের যে মাথা একবার এদিকে চলে গেল, পাখা প্লেনের পাখা ওদিকে চলে গেল, এরকম হয় না। দেখো প্লেন পুরোটা প্লেন অর্থাৎ প্লেনের যে সকল কণা অর্থাৎ প্রত্যেকটা কণা এটা হচ্ছে কি একই সময় যে একই সময়ে দেখো একই সময়ে এবং একই দিকে, একই সময় এবং একই দিকে সবসময় চলতে থাকে। দেখো সামনেও যাবে উপরে উঠবে, সামনেও যাচ্ছে উপরে উঠছে এবং প্রত্যেকটা কণা, ঠিক আছে, একই সময় এবং একই দিকে উঠে থাকে, এটাকে তোমার চলন গতি বলা হয়। আশা করি বুঝতে পারছো। তো এরপর আমাদের আরো গুরুত্বপূর্ণ দুটি গতি রয়েছে, এর মধ্যে একটি হচ্ছে পর্যায়বৃত্ত গতি। সংজ্ঞাটি দেখো, কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে তাহলে তার গতিটি হচ্ছে পর্যায়বৃত্ত গতি। আবার দেখো, কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে এবং একইভাবে অতিক্রম করে তাহলে তার গতিটিকে বলা হবে পর্যায়বৃত্ত গতি। যেমন হচ্ছে ফ্যানের পাখা, স্প্রিং এ দুলতে থাকা বস্তু। যেমন দেখো এখানে একটা নির্দিষ্ট একটি বিন্দু, ঠিক আছে, নির্দিষ্ট বিন্দুর মধ্যে একটি দোলনা লাগানো আছে এবং দোলনাটা কি করবে, একটি নির্দিষ্ট সময় পর পর কি হবে এই বিন্দুকে কেন্দ্র করে এভাবে দুলে থাকবে না? তাহলে দেখো এই যে গতিশীল বস্তু অর্থাৎ এই যে দোলনাটা কি একটা গতিশীল বস্তু এবং এই গতিশীল বস্তুটা কি হয় নির্দিষ্ট সময় পর পর, দেখো একটা নির্দিষ্ট সময় পর এটা উপরের দিকে যায়, আবার এটা পেছন দিকে ফিরে আসে, একবার সামনে যায় একবার ফিরে আসে, অর্থাৎ একই দিকে বারবার এটা কি করছে অতিক্রম করছে। এই গতিটাকে বলা হয় তোমার পর্যায়বৃত্ত গতি। ঠিক আছে? আবার দেখো ফ্যানের পাখা, ফ্যানের পাখার ক্ষেত্রে কি হয়, দেখি একটা গতিশীল ফ্যানের পাখাগুলো কি হয়, ফ্যানের পাখাগুলো এখানে তোমার এই যে ফ্যানের পাখাগুলা, এই ফ্যানের পাখাগুলা কি হচ্ছে গতিশীল অবস্থায় আছে এবং এটা দেখো নির্দিষ্ট সময় পর যে একটা টাইম পর কি হয় একই দিকে ঘুরতেছে, দেখো একই দিকে ঘুরতেছে, এটাকে তোমার বলা হবে পর্যায়বৃত্ত গতি। ঠিক আছে? এবং এই যে দেখো সরল স্পন্দন গতি এবং এই যে আমরা একটু আগে বললাম পর্যায়বৃত্ত গতি, এই দুটা গতি কিন্তু প্রায় সিমিলার। ঠিক আছে? দেখো একটা গতিশীল বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দুর দুই পাশে স্পন্দিত হয় তাহলে তার গতিকে সরল স্পন্দন গতি বলা হবে। ঠিক আছে? যেমন এখানে দেখো, এখানে আবার দেখো দোলনা, তো এই দোলনাটা কি হয় একটা নির্দিষ্ট বিন্দু কি আছে সাথে যুক্ত আছে এবং এটা একটি নির্দিষ্ট সময় পর পর এই বিন্দুকে কেন্দ্র করে দুই পাশে কি হচ্ছে স্পন্দিত হচ্ছে অর্থাৎ দুই পাশে দুলছে। এই যে গতিটা এটাকে বলা হবে সরল স্পন্দন গতি। তো বন্ধুরা এরপর আমরা
পড়ন্ত বস্তুর সূত্রসমূহ নিয়ে পড়ব। ঠিক আছে, পড়ন্ত বস্তুর যেই 3টি সূত্র রয়েছে, অর্থাৎ এই 3টি সূত্র হচ্ছে এই গ্যালিলিও আবিষ্কার করেছেন। সূত্রগুলো হচ্ছে তোমার স্থির অবস্থা থাকবে, বিনা বাধায় থাকবে এবং হচ্ছে মুক্তভাবে পড়তে থাকবে। ঠিক আছে, দেখো স্থির অবস্থা অর্থাৎ আগে থেকে কোনো ব্যাগ থাকবে না, এবং বিনা বাধা অবশ্যই এখানে কোনো বাধা থাকবে না, বাতাস থাকবে না, এবং এটা অবশ্যই মুক্তভাবে পড়তে থাকবে। এবং এই 3টা অবস্থার ক্ষেত্রে গ্যালিলিও 3টি সূত্র আবিষ্কার করেছেন। ওরা দেখো সূত্রগুলো কি কি। প্রথমেই আমরা পড়ন্ত বস্তুর প্রথম সূত্রটি দেখবো, যে প্রথম পড়ন্ত বস্তুর প্রথম সূত্র কি আছে। দেখো, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। অর্থাৎ তুমি যদি একটি ছাদ থেকে দুটি বস্তু ছেড়ে দাও, ঠিক আছে, একটি ছাদ থেকে ধরো তুমি যদি একটি ছাদ থেকে একটি পাথর এবং একটি কাগজ ছেড়ে দাও, ঠিক আছে, একটি পাথর এবং একটি কাগজ ছেড়ে দাও, তাহলে সেখানে অবশ্যই তোমার স্থির অবস্থান থাকতে হবে, অর্থাৎ আগে থেকে কোনো ব্যাগ থাকা যাবে না, এবং এটা উচ্চতাও কি হতে হবে, উচ্চতায় সমান হতে হবে, এবং অবশ্যই সেখানে বাতাস থাকা যাবে না। তাহলে দেখবা সেখানে যে কাগজ এবং যে পাথরটি যদি একই সময়ে এবং সমান সময়ে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে দেখবো সেটি একই সময়ে নিচে পড়বে। ঠিক আছে, এবং এটা তোমার আহ বাস্তব ক্ষেত্রে তো এটা সম্ভব না, এটা অবশ্যই এটা ল্যাবের মধ্যে করলে একদম এটা অ্যাকুরেট মান পাওয়া যায়। দেখবা যে এরকম অনেক ভিডিওতে দেখা যায় যে যদি বায়ু শূন্য স্থানে এরকম যদি আমি এখানে তোমার এই কাগজ এবং পাথর যদি একই সময় ছেড়ে দেওয়া হয় বায়ু শূন্য স্থানে, তাহলে দেখবা সেটা একই সময়ে মাটিতে পড়ছে। তাহলে কি বললাম, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে, এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। এবার দেখো দ্বিতীয় সূত্রটি দেখো, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপার্থিক। অর্থাৎ তুমি যদি একটি উচ্চতা থেকে যদি তুমি কি করো, আদিবেগ শূন্য, অর্থাৎ আগে থেকে কোনো ব্যাগ থাকবে না, ওই স্থির অবস্থান থেকে এবং কোনো বাধা থাকবে না, যদি বস্তু দুটিকে ছেড়ে দাও, তাহলে তারা দেখবা যে নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ। ঠিক আছে, অর্থাৎ ওই সময়টার মধ্যে যে ব্যাগটা হবে, সেই ব্যাগটা হচ্ছে ওই সময়ের সমানুপাতিক, অর্থাৎ ব্যাগ যেরকম করে বাড়বে সময় বাড়তে থাকবে, অর্থাৎ সময় যেরকম করে বাড়বে ব্যাগটাও সমানভাবে বাড়তে থাকবে। ঠিক আছে, যেমন দেখো যদি ধরো ধরো 2 সেকেন্ডে ব্যাগ হচ্ছে 4, 2 সেকেন্ডে ব্যাগ হচ্ছে তোমার 4 মিটার/সেকেন্ড, তাহলে দেখবে এটা 4 সেকেন্ড হয়ে যাবে 6 মিটার/সেকেন্ড। অর্থাৎ স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, অর্থাৎ সময়ের সাথে সাথে এই বেগটা কি হবে, দেখো বাড়তে থাকবে। তো এরপরে তৃতীয় সূত্রটি দেখো কি বলছে, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ তুমি যদি স্থির অবস্থান থেকে একটি বস্তুকে ছেড়ে দাও এবং সেখানে বাতাসের কোনো বাধা না থাকে, তাহলে সেই বস্তুটা নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করবে তা হচ্ছে ওই সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ ওই সময়ের যে বর্গ, ওই বর্গটার সমান দূরত্ব সে অতিক্রম করতে পারবে, অর্থাৎ বর্গের সমান দূরত্ব সে অতিক্রম করবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।